সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকের পর্বে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন, আমেরিকা এবং বিশ্ব রাজনীতি আর বাংলাদেশের জাতীয় সংকট থাকবে আলোচনায়। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের শেষ বিতর্ক হয়ে গেছে গতকাল। মুখোমুখি হয়েছিলেন জোহরান মামদানি, অ্যান্ড্রু কুমো এবং কার্টিস সিলভা। কিন্তু এই বিতর্ক কি ভোটারদের মন বদলাতে পেরেছে? অপরাধ, জীবনযাত্রার ব্যয় এবং ট্রাম্পের প্রভাব, এই সব কিছু ছিল আলোচনায়। সব মিলিয়ে এখন নিউ ইয়র্ক গতকাল ছিল বেশ উত্তপ্ত। মনে রাখবেন, আগামী 25শে অক্টোবর শুরু হতে যাচ্ছে, অর্থাৎ আর কদিন পরে, আজকে 17 তারিখ, আগাম ভোট, এবং নভেম্বরের 4 তারিখে হবে জেনারেল ইলেকশন। সময় কিন্তু বেশি নেই, কাজেই আপনারা যারা ভোট দেবেন তৈরি থাকবেন। কেন, সেটি আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। আলোচনায় আরও থাকছে ল্যাটিন আমেরিকায় যে পরিস্থিতি তৈরি হয়েছে আমেরিকার ফরেন পলিসির কারণে, সেটি আমরা আলোচনা করব। গাজা শান্তি চুক্তি প্রক্রিয়া যেটি বলুন না কেন, এটি কি আসলে দীর্ঘমেয়াদী কোনো শান্তি আনতে পারে? আসলেই কি আন্তরিক যারা করছেন এই কাজটি, নাকি বরাবরের মতোই আরেকটি প্রহসন, অভিনয়? আলোচনা থাকবে সেটিও। এবং আমেরিকার ফেডারেল সরকার, ফেডারেল গভর্নমেন্ট কার্যত অচল অবস্থায় আছেন। সোশ্যাল সিকিউরিটির ভাতা বন্ধ হতে পারে যে কোনো সময় যদি এটি সচল না হয়। সাধারণ মানুষ ইতিমধ্যেই ভোগান্তি খুব কম করে হলেও টের পাচ্ছেন, ফ্লাইট ডিলে হচ্ছে ইত্যাদি ইত্যাদি। সিআইএর গোপন অভিযান এবং পররাষ্ট্রনীতি, আমরা কি আবারও মনরো ডক্ট্রিনে ফিরে যাচ্ছি, সেই 1823 সালে যেটির সূচনা? এদিকে ট্রাম্প নিজেকে শান্তির প্রেসিডেন্ট বলছেন, দাবি করেন। অন্যদিকে চলছে সাম্রাজ্যবাদী কূটনীতি। আমরা ফিরে থাকবো বাংলাদেশের দিকে। জুলাই সনদ এখন স্বাক্ষরিত হয়ে গেছে। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই বেশ কিছু ঝামেলা হয়েছে, কে স্বাক্ষর করেছেন, কে করেননি, কি আছে, এটি কি কোনো অনিশ্চয়তার পথে নিয়ে যাবে, বা আর কি বাংলাদেশ অনিশ্চয়তার পথে এগোচ্ছে? গণতন্ত্রের পরীক্ষায় কোথায় আছে বাংলাদেশ? নিউ ইয়র্ক থেকে ঢাকা, আজকের রাজনৈতিক অস্থিরতার এবং কেন্দ্রবিন্দুতে থাকবে আজকের আলোচনায়। কি লুকিয়ে আছে জেনে নেব আমরা। এই আলোচনায় আমার সাথে যোগ দিচ্ছেন নাকিবুর রহমান, প্রফেসর ফাইন্যান্স অ্যাট ইউএনসি। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন সাংবাদিক, লেখক, গবেষক হাসান ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আপনাকেও। বলুন, কিছু বলছিলেন? ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আপনাকে দিয়েই শুরু করব, যেহেতু আপনি আমাকে ধন্যবাদ জানিয়ে শুরু করেছেন। চলুন, নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনে আলোচনায় আমরা শুরু করব। এই বিতর্কটি গতকালকে হয়ে গেল। মামদানি, কোমো এবং সেলুয়া, বেশ উত্তপ্ত বাক্য বিনিময়। আমি সরাসরি দেখার সুযোগ পাইনি, সেটি আপনি জানেন। আমি পরবর্তীতে পুরোটাই দেখেছি। এবং আসলে কি যেটি মনে হচ্ছিল যে মামদানি এগিয়ে আছেন, কোমো স্ট্রাগল করছেন। আপনি ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার আলোচনা করেছি যে যদি সবাই সরে যায়, এটি কোমো এবং মামদানির লড়াইয়ে পরিণত হয়, তাহলে কিন্তু ফলাফলের উপর বিশ্বাস রাখা মুশকিল হয়ে যাবে। আপনি কি মনে করেন ভোটারদের মন ঘোরাতে কেউ পেরেছেন, নাকি ফলাফল আগের মতোই ঠিক রয়ে গেছে? আবার ধন্যবাদ দিচ্ছি আপনাকে হাবিব ভাই। নাকি ভাই, আসসালামু আলাইকুম। বাস্কেটবলে একটা কথা আছে, স্ল্যাম ডাঙ্ক। স্ল্যাম ডাঙ্ক, ইয়েস। আপনি লাফ দিয়ে উঠে বাস্কেটবলে সজোরে মারবেন। কারণ কি মামদানি স্ল্যাম ডাঙ্ক করেছে। হ্যান্ডস ডাউন, তিনি জিতেছে, এতে কোনো সন্দেহ নেই। সকল জনমত জরিপ দেখেছি আমি, প্রতিটি দেখছি আমি, 18 থেকে 26 পয়েন্টের ব্যবধানে তিনি জিতেছেন। সিবিএস বলছে, আমি 4টি জনমত দেখলাম, 4টি জনমতই দেখলাম তিনি 18 থেকে 26 পয়েন্টে জিতেছেন। কেন জিতলেন তার কটা স্পষ্ট কারণ। 1 নম্বর, মামদানি অনেক টেলিজেনিক। আপনি টেলিভিশনের সামনে কথা বলছেন, কোমো সাহেব মুখখানা প্যাঁচার মতো। তিনি হয় ভয় পাচ্ছেন, নয় খুব কষ্টের মধ্যে আছেন, কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, অথবা ধরে দিয়েছেন যে এই বিতর্কে আমি জিতবো না। সারাক্ষণ কমপ্লেইনিং। অন্যদিকে মামদানি সারাক্ষণ মুখে একটা কৃত্রিম হতে পারে একটা হাসি তিনি ধরে রেখেছেন, বিকজ হি ওয়াজ ওয়েল প্রিপেয়ার্ড। এটা তার ব্যক্তিত্ব। আমরা আগেও দেখেছি আমরা, তিনি সারাক্ষণ একটা
অপটিমিস্টিক সানি অ্যাটিটিউড তিনি বহন করছেন। গতকালের এই 2 ঘন্টার লম্বা বিতর্ক দেখেছি আমরা, সেই সানি অ্যাপ্রোচটা তার ছিল, তার সকল কথাটি। সারাক্ষণ তাকে আক্রমণ করছে, একের পর এক আক্রমণ করছে, প্রতিটাকে তিনি প্রতিহত করছেন, প্রতিটাকে। দুটো ক্ষেত্র ছাড়া 2 জায়গায় দেখেছি আমরা যে তিনি বিব্রত হয়েছেন। একটিতে তিনি এক অর্থে অ্যাপোলজিও চেয়েছেন, সেটা হচ্ছে ডিফান্ডিং পুলিশের উপরে। 2020 সালে আপনার মনে রাখতে পারে তিনিও বলেছেন পুলিশের ব্যবহারে বিরক্ত হয়ে তিনি একটা টুইট করেছিলেন, একটা স্টেটমেন্ট করেছিলেন, এবং সেখানে তিনি পুলিশকে রেসিস্ট বলেছিলেন ইত্যাদি ইত্যাদি, এবং টিফান পুলিশ দাবি উঠেছিল। আপনার মনে থাকতে পারে তখন সারা দেশ জুড়ে চলছে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন, যার সঙ্গে তিনিও সংহতি প্রকাশ করেছিলেন। এবং সেই সংহতি প্রকাশের পক্ষ থেকে 5 বছর আগে, তখন তার বয়স ছিল 28 বছর বয়স, 18 বছরের এক তরুণ সেই সময় যদি সংহতি প্রকাশ না করতো, তাকে নিয়ে আমি সন্দেহ করতাম। ফলে সেই সময় যে সংহতি প্রকাশ করেছে এবং পুলিশকে এসে রেসিস্ট বলেছে, এতে বিশ্বাস কিছু নেই। কিন্তু এখন যখন তাকে দেশ চালাতে হবে, শহর চালাতে হবে, তিনি বলছেন যে না, আমি ভুল বলেছিলাম। তিনি পুলিশের কাছে ক্ষমাও চেয়েছেন, কারণ তিনি বলছেন যে এদের ঘাড়ে বন্দুক রেখে আমাকে শহর চালাতে হবে, এদের সার্ভিসটাকে আমাকে সম্মান করতে হবে। এইটা একটা জায়গায় আমার মনে হয়েছে যে মামদানি খানিকটা কিছু ঘটেছে, 1 নম্বর। কিন্তু তিনি ওপেনলি বলেছে আমি ভুল করেছি, ভুলটা শুধরে নিলাম, এটা খারাপ কিছু নয়। বাই দ্য ওয়ে, এটি কিন্তু আপনারও কমপ্লেইন ছিল বেশ কয়েকবার, আমরা যখন আর 2 নম্বর যেটা নতুন দেখলাম এবং যেটা তিনি ভালোভাবে সামলেন, তা হচ্ছে যে অন লিগালাইজিং প্রস্টিটিউশন। আপনারা জানেন, যারা আপনারা ফেসবুক দেখেন, আমাদের বাঙালি বন্ধুরা অনেকে এই নিয়ে মহাতাণ্ডব করছেন যে মামদানি বেশ্যাবৃত্তিকে আইনসম্মত করার কথা বলছেন। তা তিনি বলেননি। তিনি ব্যাখ্যা করে বলছেন যে সেক্স ট্রাফিকিংকে নিষিদ্ধ করতে হবে। সেক্স ট্রাফিকিংকে, যারা সেক্স ব্যবসার সঙ্গে জড়িত তাদেরকে অপরাধী করা যাবে না। অপরাধী কারা? যারা তাদেরকে দিয়ে এই সেক্স ট্রাফিক, এই সেক্স ব্যবসা করতে বাধ্য করে। দোষটা এদের নয়, এই 18, 20, 22 বছর, 25 বছরের ল্যাটিন আমেরিকা থেকে আসা মেয়েগুলির নয়। যারা ট্রাফিকিং করছে তাদের অপরাধ। ফলে সেক্স ট্রাফিকিংকে দোষী সাব্যস্ত করতে হবে। এবং আমার ধারণা যে এই ইস্যুটা তিনি খুব চমৎকার ভালোভাবে বলেছেন। সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট কখন তার ছিল, আপনারা যারা একদিন আগে ফক্স নিউজ দেখেছেন, ফক্স নিউজ তাকে বলা হয়েছে ধরো তুমি কথা বলছো ট্রাম্পের সাথে, তাহলে তুমি কি বলবে, রিপিট তিনি করেছেন। তিনি বলছেন যে আমি যদি কথা বলি ট্রাম্পের সাথে, আমি তাকে বলবো যে কুমো তোমাকে ফোন করলে কুমো বলবে আমাকে জিততে সাহায্য কর। যদি তোমাকে এরিক অ্যাডামস ফোন করে, তোমাকে বলবে আমাকে দুর্নীতি থেকে রক্ষা করো, জেলখানা যাওয়া থেকে রক্ষা করো। আর আমি তোমাকে বলছি আমার শহরটাকে বেশি অ্যাফোর্ডেবল করো, যাতে করে এদেশে এই শহরের মানুষ বাঁচতে পারে। এবং কথা বলার কারণও আছে। নিউ ইয়র্ক শহর আপনারা জানেন, সবাই আমরা কম বেশি মধ্যবিত্ত শ্রেণীর মানুষ বা নিম্নবিত্তের মানুষ। এই শহরটা ক্রমান্বয়ে আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। ভাবতে অবাক লাগে যে বিশ্বের সবচেয়ে ধনী দেশের নাগরিক আমরা। নিউ ইয়র্ক বিশ্বের সবচেয়ে ধনী দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর এটি। সেই শহরে প্রতি 4 জনের 1 জন দরিদ্র সীমার নিচে বাস করে। প্রতি 5 জনের 1 জন শিশু প্রতি রাতে অভুক্ত অথবা অর্ধভুক্ত অবস্থায় যায়। 26% of American children in New York City তারা অভুক্ত অবস্থায় ঘুমোতে যায়। এই শহরটাকে সবার জন্য অধিক সহনশীল করবার জন্য মামদানি কি করতে চান তার সবিস্তার বিবরণ দিয়েছেন এবং কনভিনসিংলি। প্রশ্নটা ছিল কি, তোমার তো অভিজ্ঞতা নেই। তাকে বারবার ঠুকছে মামদানি, কুমো এবং সিলভা, তুমি তো অ্যাপ্রেন্টিস, তোমার তো কোনো অভিজ্ঞতা নেই। মামদানি জবাবটা চমৎকার। মামদানি বলছে কুমোকে, মামদানি কমপ্লিটলি ইগনোর করেছে সিলভাকে, হিজ আর এ ফ্যাক্টর, যে তোমার থাকতে পারে অভিজ্ঞতা, হোয়াট ইউ ল্যাক ইজ ইন্টিগ্রিটি, সততার মধ্যে নেই, তুমি সৎ মানুষ নও। তোমার নামে এখনো মামলা চলছে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস তোমার চলছে। তোমার সময় হাজার হাজার মানুষ নার্সিং হোমে মারা গেছে কোভিডের সময়, তুমি একবারও ক্ষমা চাওনি।
ফলে আমার অভিজ্ঞতা না হতে পারে, কিন্তু আমার ইন্টিগ্রিটি আছে। আর তোমার থাকতে পারে অভিজ্ঞতা, তোমার কিন্তু নাই কোনটা, ইন্টিগ্রিটি। আমার চোখে এই বিতর্কে আমি কমপ্লিটলি কনভিন্স যে এই লোকটি যদি আমাদের শহরের মেয়র হন, এবং তিনি হবে, তাহলে শহরটা অনেক অধিক সহনশীল হবে। ভয় একটা, শেষ করছি আমি কথা বলি, ভয়টা কোথায়? কারণ তাকে ফেস করতে হবে রিপাবলিকান নয়, তাকে ফেস করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। ফেস অলরেডি দেখেন গতকাল ডোনাল্ড ট্রাম্প আমাদের হাডসন টানেলকে তিনি $12 বিলিয়ন ক্যান্সেল করে দিয়েছেন। তিনি এই শহরের এসেনশিয়াল সার্ভিস, শিক্ষা ক্ষেত্রে $4 বিলিয়ন বাতিল করার কথা বলেছেন। ফলে তাকে ফাইট করতে হবে, কিন্তু শুধুমাত্র প্রতিপক্ষ রিপাবলিকানদের হাতে নয়, ট্রাম্পের সাথে। এবং আমি আশা করি তিনি এই বিশাল ব্যবধানটা, বিশাল পর্বতের মতো বাধাটাকে অতিক্রম করবেন আমাদের সমর্থন এবং ভালোবাসা। জি, ধন্যবাদ আপনাকে। এবং আপনি যে বিতর্কের কথা বলছেন যে ইন্টিগ্রিটি, তোমার অভিজ্ঞতা আছে কিন্তু তোমার ইন্টিগ্রিটি নেই। আমার ইন্টিগ্রিটি আছে, অভিজ্ঞতা নেই। যার ইন্টিগ্রিটি নেই তার অভিজ্ঞতা অর্জনের কোনো মানে হয় না। আর তোমার তো অভিজ্ঞতা ছিল, তুমি কি কাজে লাগিয়েছিলাম? এক্স্যাক্টলি। by killing more people during COVID and by having those sexual allegations against you. By the way, এখানে আরেকটি ব্যাপার ছিল, তাকে এই প্রশ্নের পর মামদানি তাকে বলেছে যে তোমার ওই কেসগুলোর জন্য $60 মিলিয়ন $60 মিলিয়ন খরচ করা হয়েছে লিগাল ব্যয়তে, যেটি সাধারণ মানুষ পেতে পারতো নিউ ইয়র্ক সিটির। I mean, Como looked horrible, to be honest with you. আমি নাকিবুর রহমান আপনার কাছে যাবো, কিন্তু একটা পোল দেখাবো। বাই দ্য ওয়ে, কোইন্সিডেন্টলি এটিও ফাক্স পরিচালনা করেছে। আপনি যখন ফাক্সের কথা বলছেন আমি সেটি দেখেছি। এটি হচ্ছে গোয়িং টু, মানে ফাক্স চ্যানেলে যাওয়া আর গোয়িং টু লায়ন্স ডেন, ইটস দ্য সেম থিং ফর ডেমোক্র্যাটস ইন মাই ওপিনিয়ন। বাট সেখানেও উনি জয় করে এসেছেন। ফাক্সের যারা প্রশ্ন করছিলেন, হোস্ট করছিলেন, he was very lovely and lively, এবং তাদের মন জয় হয়ে গেছে, দেখার মতো। হি ইজ ক্যারিজমেটিক, আপনি যেরকম বলছেন, ফটোজেনিক, টেলিভিশন, রিয়েলি ক্যারিজমেটিক, এভরিথিং হি ইজ গোয়িং ফর হিম। এবং হি ইজ ওয়েল প্রিপেয়ার্ড অ্যান্ড হি ইজ ইয়াং, হি ইজ চার্মিং, সবকিছু ওর পক্ষে। আপনারা এখন যেটি দেখছেন অন স্ক্রিনে, এটিতে আমরা দেখছি যে হি ইজ 49%। জরিপ বলছে ওনার পক্ষে, মামদানির পক্ষে হচ্ছে 49% ভোট, যারা রেজিস্টার্ড ভোটার। আর যারা লাইকলি ভোটার তারাও 49%। সেখানে মাত্র 28% হচ্ছে কোমো, সেলওয়ার কথা আমরা বাদ দিলাম। এখানে এন্ড্রু কোমোকেও এরিক অ্যাডামসকে দেখা যাচ্ছে 3%। আমরা ধরে নিলাম এটি চলে যাবে হয়তো এন্ড্রু কোমো অথবা সেলওয়ার কাছে, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার। গ্যাপটা অনেক বড়। এবং তাদেরকে আরেকটা জরিপ তারা করেছিলেন অন্যান্য বিষয়ের উপর। আমি সেটি যদি আর পরবর্তী একটু দেখি, হাউজিং, অ্যাফোর্ডেবিলিটি, সিকিউরিটি, প্রতিটা ব্যাপারে মামদানি এগিয়ে আছেন। এবং শুধু এগিয়ে আছেন বললে আসলে মনে হয় খুব কম করে বলা হবে, ব্যাপকভাবে এগিয়ে আছেন। নাকিবুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন, এই বিতর্কে একটি বড় অংশ ছিল জীবনযাত্রার ব্যয়, অ্যাফোর্ডেবিলিটি, একটি অন্যতম মূল বিষয় ছিল। অনেকে আক্রমণ করছিলেন যে তোমার এই পরিকল্পনা, মামদানির এই পরিকল্পনা যেটি আছে, সিটি রান গ্রোসারিজ অ্যান্ড অ্যাফোর্ডেবল বাস আর ফ্রি বাস, তুমি শুধু বলি ঝেড়ে বের হয়ে যাচ্ছে, আসলে এগুলো করা সম্ভব নয়। এই যে জরিপ আমরা দেখছি এবং যে প্রশ্নগুলো শুনছি, এটির মধ্যে বিস্তর ফারাক। আরেকটি বড় প্রশ্ন আমি দেখেছিলাম, সেটি হচ্ছে কলম্বাস নিয়ে কথা উঠছিল, কলম্বাসের স্ট্যাচু নিয়ে। এটির সেলওয়াকে পাত্তাই দেননি মামদানি, এবং কোমো সুযোগ নিতে চেয়েছিলেন সেই ব্যাপারটিরও, কিন্তু মামদানি বরাবর একই কথা বলছেন, এইগুলো আমার দেখার বিষয় নয়। নিউ ইয়র্কের মানুষ অ্যাফোর্ডেবিলিটি, সুস্থ মতো বাঁচতে পারবে কি না, এটি তার একটি বড়। এই যে আমরা তার উত্থানটি দেখছি, এটি কি একটি বড় চ্যালেঞ্জ হয়ে যাবে মনে করেন ট্রাম্পের জন্যে? এবং এই চ্যালেঞ্জে আমাদের দেখে শুনে মনে হচ্ছে যে উনি হয়তো উতরে যাবেন এই ইয়াতে। যারা বাংলাদেশি যারা দেখছেন, যারা নতুন আসছেন, নট এস্টাবলিশমেন্ট, তাদের জন্য আপনি মনে করেন কি বার্তা বহন করে এটি? জি, অনেক ধন্যবাদ। অনেক লম্বা প্রশ্ন। জি জি। তো ডেফিনেটলি হাসান ফেরদৌস ভাই, আপনাকে ধন্যবাদ।
আপনি যে কথাগুলো বললেন আমি আপনার সাথে একেবারে পুরাপুরি একমত। আপনি বলেছেন যে এই ডিবেটে ডোনাল্ড জর্ডান মামদানি একেবারে স্লাম ডাঙ্ক করেছে। আমি আরেকটু এগিয়ে গিয়ে বলবো যে এটা হলো ক্যাট ইন দ্য ব্যাগ, এরকম দ্য ক্যাট ইজ অলরেডি ইন দ্য ব্যাগ। এবং আমি আসার আগে কয়েকটা জরিপ দেখছিলাম, সেই জরিপগুলার আমি রেফারেন্স গুলা দিয়ে আমি শুরু করতে চাই। যে প্রথমে রিয়েল ক্লিয়ার পলিটিক্স আরসিপি, তাদের পোলগুলা সবসময় খুবই গুরুত্বপূর্ণ এবং বেশ ক্রেডেবল। তারা যে পোল করেছে সেই পোলে জোহরান মামদানির সমর্থন প্রায় 45 থেকে 48% পর্যন্ত, এবং কোমর যে জনমত সেটা হলো 20s-এ, একেবারে 21-22। সো একেবারে দ্বিগুণেরও বেশি জনপ্রিয়তা এখনো পর্যন্ত মামদানির। আমরা ধারণা করেছিলাম, আপনি যেটা বললেন যে এরিক অ্যাডামস ড্রপ আউট করার পরে, হ্যাঁ এরিক অ্যাডামসের কিছু ভোট যোগ হয়েছে, কিন্তু ইটস নট ইভেন সাফিসিয়েন্ট। এবং সিলওয়ার লো টিনসে তার জনমত, তার পক্ষে সাপোর্ট অ্যাকর্ডিং টু রিয়েল ক্লিয়ার পলিটিক্স। কুইনিপিয়াক ইউনিভার্সিটিও একটা, তাদের পোলিংও বেশ সম্মানজনক। তাদের পোলে দেখা যাচ্ছে যে মামদানির জনপ্রিয়তা 46%, এখানে কোমর জনপ্রিয়তা একটু বেশি দেখাচ্ছে 33%, স্টিল ডিফারেন্স হলো প্রায় 13-14%, এবং সিলওয়াকে দেখাচ্ছে 15%। এএআরপি নিউ ইয়র্ক এবং গথাম পোলিং অ্যান্ড অ্যানালিটিক্স, তারা প্রায় 1300 মানুষের বেশি মানুষকে পোল করেছে, ভোটারদেরকে। সেখানে তারা দেখাচ্ছে যে মামদানি প্রায় 42% ভোট পেয়ে এগিয়ে আছে, এবং অন্যরা 20%-এর নিচে। এছাড়াও সিএনএ পোলেও দেখাচ্ছে যে মামদানি প্রায় 20% বেশি ভোটে এগিয়ে আছে কোমর চেয়ে। সো যে সবগুলা পোলের ডাইরেকশনটা সবই এক, এবং ডিবেটেও আমরা দেখেছি এই পারফরমেন্স সেটা মামদানির পারফরমেন্সটা প্রিটি মাচ ক্যাট ইন দ্য ব্যাগ, আমি যেটা বললাম। তো এখানে যদি আমরা ইস্যু ওয়াইজ যাই, মামদানির কিছু সিগনেচার প্রপোজিশন আছে। এর মধ্যে আপনি হাউজিং অ্যাফোর্ডেবিলিটি, যেটার কথা হাসান ফেরদৌস ভাইও বললেন, যে খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সিটিতে দরিদ্র সীমায় মানুষ কেন থাকবে, কেন অনাহারে শিশুরা ঘুমাতে যাবে, এগুলা অ্যাফোর্ডেবিলিটি কোয়েশ্চেন আছে। সো এখানে মামদানির একটা সিগনেচার প্রপোজাল হলো যে তিনি 200,000-এর মতো নিউ অ্যাফোর্ডেবল হাউজিং ইউনিট তিনি তৈরি করার কথা বলছেন। রেন্ট স্টেবিলাইজড ইউনিট, আপজোনিং, তারপরে নিউ ট্রানজিট, ডবলিং রিহ্যাব এফোর্ট, এই প্রপোজাল গুলা তিনি দিয়েছেন। সাথে সাথে তিনি মানে চলাচল ব্যবস্থা, ট্রান্সপোর্টেশন সিস্টেমকে ওভারহোলিং করার একটা প্রপোজাল দিয়েছেন, যে বাস সার্ভিসটা তিনি ফ্রি করে দেবেন, কোন ধরনের ভাড়া লাগবে না, যেটা মানুষের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য যে অসুবিধা সেটা দূর করবে। এছাড়াও পাবলিক সেফটি, পুলিশিং, ল অ্যান্ড অর্ডার, এটা একটা বড় ইস্যু নিউ ইয়র্কের জন্য। কারণ আমরা যাই বলি না কেন, বিগত দিনগুলোতে নিউ ইয়র্ক সিটিতে অপরাধ বেড়ে গিয়েছে। এটা কিভাবে ট্যাকেল করা হবে, মামদানির ব্যাপারে যে প্রোপাগান্ডা, ডিফান্ডিং পুলিশ, এটা বারবার আসছে, এটাও ডিবেটে খুব সুন্দরভাবে তিনি অ্যাড্রেস করেছেন। এবং সাথে সাথে তিনি তার যে প্রপোজালটা, সেটা তিনি যে ফান্ডামেন্টাল যে জায়গাটাতে বিরোধ, সেটা হলো যে পুলিশের সংখ্যা বাড়িয়ে অপরাধ দমন করা যাবে না। এজন্য মামদানির প্রপোজাল হলো যে কমিউনিটি বেসড একটা অ্যাপ্রোচ তিনি শুরু করতে চান, যেখানে মেন্টাল হেলথ এবং সোশ্যাল সার্ভিসেরও গুরুত্ব থাকবে। এবং তিনি একটা নতুন ডিপার্টমেন্ট শুরু করতে চান, যেটার প্রপোজ নাম তিনি দিয়েছেন ডিপার্টমেন্ট অফ কমিউনিটি সেফটি, যারা 911 কল এবং নন পুলিশ টিম হিসেবে একে অপরকে সহযোগিতা করবে। সো এই যে প্রপোজাল এগুলা কিন্তু রিয়েল বিষয়, যেটার মাধ্যমে মানুষের জীবনযাত্রার পরিবর্তন হতে পারে, মানুষের মানে কি বলা যায়, দারিদ্রতা থেকে মানুষ বের হয়ে আসতে পারে। কিন্তু সমস্যাটা হলো যে এই রিয়েল পলিসিগুলার ব্যাপারে কথা না বলে কুমো আনছেন, এই মামদানি প্রস্টিটিউশন লিগালাইজ করবেন, তারপরে I mean, he has to win somewhere. Somehow. He is behind statue. এগুলা হলো, these are all এগুলা হলো ডিফ্লেকশন
ডিফ্লেকশন না। আমি অন্য একটি কথা, এই প্রসঙ্গে আরেকটি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি, আপনি শেষ করার আগে। সরি, মামদানি প্রগতিশীল এবং ইয়াং ভোটারদেরকে উনি বেশ উজ্জীবিত করেছেন। ডেমোক্রেট পার্টিকে, স্পেশালি নিউ ইয়র্ক প্রগতিশীল সাইডটাকে খুব উজ্জীবিত করেছেন। একসময় আমরা শুনতাম চাক শুমার শুড বি ওয়ারিড অ্যাবাউট এওসি। আপনি কি মনে করেন চাক শুমার শুড বি ওয়ারিড অ্যাবাউট জোহরান মামদানি if the cat is in the bag already? So interesting. So there are a lot of New York to progressive their hub. You have AOC. আমি শুনছিলাম যে even Jamal Bowman might challenge Christine Gillibrand. তারপরে AOC might challenge Chuck Schumer. So let's see. But আমি সম্পূর্ণ একমত হাসান ফেরদৌস ভাইয়ের সাথে যে ইটস এ রেয়ার কোয়ালিটি যে হাসতে হাসতে কথা বলা, মানে 2 ঘন্টা ধরে মুখে হাসি রেখে কথা বলা, এটা it's not easy. মানে এটা ফেক হোক কিংবা রিয়েল হোক, দ্যাট ইজ বিসাইডস দ্য পয়েন্ট। সো জোহরান মামদানির এই মানে এই প্লেজেন্ট পার্সোনালিটিটা আছে, যেটা শুধুমাত্র টেলিভিশন ফ্রেন্ডলি তা না, ইন পার্সনও তার সাথে যারা কথা বলে দে ফিল দ্যাট যে মানে হি ডাজন্ট গেট অ্যাংরি। মানে খুব আমরা এর আগে প্রাইমারি সময় দেখেছিলাম যে কিছু মানুষ তাকে ট্রল না, তাকে জেনুইনলি কোয়েশ্চেন করছিল, যাদের বেশভূষা কাপড় মানে কাপড় চোপড় মানে একেবারে খুবই সংক্ষিপ্ত, তিনি খুব বিব্রত হচ্ছিলেন, কিন্তু হি অ্যান্সার্ড অল দ্য কোয়েশ্চেন এন্ড হি এনগেজড কথা বলতে বলতে। সো এটা একটা রেয়ার কোয়ালিটি। সো আই থিঙ্ক মানে শুধু মেয়র হওয়াটা ডেফিনেটলি ইটস মানে ইট ইজ হ্যাপেনিং। আমরা দেখতে পাচ্ছি এটা মানে খুব বড় ভূমিকম্প না হলে এটার ব্যত্যয় ঘটার সম্ভাবনা খুব কম। কিন্তু দিস ইজ নট গোয়িং টু বি দ্য এন্ড অফ মামদানি। হি ইজ গোয়িং টু গো ফার অ্যাওয়ে আমেরিকার পলিটিক্সে। আমরা মামদানির আরো অনেক প্রোগ্রেস দেখবো, এটা আমার বিশ্বাস। আপনি অ্যাড করবেন, আপনি অ্যাড করার সাথে আরেকটু জিনিস যুক্ত করে দিচ্ছি শেষ করার আগে, আপনি এই প্রসঙ্গ থেকে আমরা সরে যাওয়ার আগে, কারণ 25শে অক্টোবর আগাম ভোট শুরু হতে যাচ্ছে। তো যারা এখনো সিদ্ধান্ত নেননি, আমি দুজনেই নিউ ইয়র্ক সিটিতে থাকি, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান, কেন এটি গুরুত্বপূর্ণ সেটি যোগ করে দিবেন। এই ডিবেটে আগেও দেখেছি আমরা বারবারই মামদানিকে তার গাদা প্রশ্নে তার অবস্থানের জন্য বারবার আক্রমণ করা হয়েছে। এই বিতর্কে দেখেছি আমরা, তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে, কুমুকে বলা হয়েছে তুমি কি মনে করো মামদানি অ্যান্টিসেমিটিক? উনি বলছে আমি বলি না কিন্তু অন্যরা বলে, আমি বলি না কিন্তু অন্যরা বলে উনি অ্যান্টিসেমিটিক। এবং প্রতিটি প্রশ্নের খুব সময় নিয়ে জবাব দিয়েছেন মামদানি। মামদানি কি বলছেন যে আমি হামাসকে কন্ডেম করেছি, কিন্তু 2 বছর ধরে যে কাণ্ড ঘটেছে গাজাতে, তার যে জেনোসাইড, আমি সে কথা বলেছি। আমি বলছি আন্তর্জাতিক আইন শুধু হামাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, ইসরায়েলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এবং উনি কথা বলেছেন যে আমি শুধুমাত্র একটা কমিউনিটির মেয়র হব না, আমি সবার মেয়র হব, ইনক্লুডিং যারা আমাকে ভোট দেবে না তাদেরও, যারা আমাকে ভোট দেবে না বা যারা আদৌ ভোট দেবে না, সবাই তো ভোট দিতে যাবে না, আমি তাদেরও মেয়র হব। এই বার্তাটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আজকের দিনে যখন ডোনাল্ড ট্রাম্প সাহেব ওপেনলি শুধুমাত্র রিপাবলিকানদের প্রেসিডেন্ট বলে নিজেকে স্থাপন করছেন, সেখানে মামদানি বলছেন যে আমি সবার মেয়র। রিপাবলিকান তো বটে, ডেমোক্রেট তো বটে, রিপাবলিকানদেরও, মুসলমানদেরও, নন মুসলমানদেরও, জুইসদেরও, সবার মেয়র হবো আমি। এটা একটা ব্যাপার। একটা গল্প বলে আমি শেষ করছি, বলতে খুব ইচ্ছা করছে আমার। গতকাল ইনফ্যাক্ট একই দিনে নিউ ইয়র্ক টাইমস একটা স্টোরি ছাপা হয়েছে, লম্বা অডিও ইন্টারভিউ করেছে মামদানির সাথে। মামদানি গাজা নিয়ে একটা গল্প করেছে, আমি বলতে লোক সাহস পাচ্ছি না। গল্পটা এরকম, তিনি বলছে যে আমার সাথে দেখা এক বৃদ্ধের, প্যালেস্টিনিয়ান বয়স্ক বৃদ্ধ মানুষ, তিনি বলছেন যে আমি এখানে দীর্ঘদিন থাকি এই শহরে আমেরিকায়, গত 30 বছর ধরে আমি সঞ্চয় করছি যে গাজাতে আমি একটা বাড়ি বানাবো। গাজা থেকে চলে এসেছি, থাকি আমেরিকায়, কাজ করি, চাকরি করি, কিন্তু আমার স্বপ্ন হচ্ছে গাজা একটা বাড়ি বানাবো, এবং আমি সেই বাড়ি বানিয়েছি। আর যে বাড়ি বানালাম ঠিক তখনই ইসরায়েল সে বাড়ি ধ্বংস করে দিয়েছে। যে বাড়ি আমার স্বপ্নের বাড়ি, সে বাড়ি ধুলির সাথে হয়ে গেছে। আমি সবাইকে অনুরোধ করবো ইন্টারভিউটা দেখবার জন্য, শুনবার জন্য। গতকাল ডেলি ওরা একটা পডকাস্ট করেন, সেখানে চোখে জল এসে যায়, চোখে জল এসে যায়।
এবং মামদানি যে অথেন্টিক একজন মানুষ, বানানো লোক না, কৃত্রিম কথা বলছেন না, এই সাক্ষাৎকারে আমি সেটা প্রমাণ পেয়েছি আমি। ফলে নিউ ইয়র্কাররা, বাংলাদেশিরা, নর্মাল সবাই, যদি আপনি চান এই শহরটা অধিক বসবাসযোগ্য হোক আপনার জন্য, যদি আপনি চান এই শহর সবার জন্য হবে, যদি আপনি চান এই শহরে পুলিশের এক্সেসিভ ব্যবহার আপনি দেখতে চান, না চান, আপনি যদি চান চাইল্ড কেয়ার, যারা দারিদ্র সমাজ বাস করে তাদেরকে সাহায্য করা হবে চাইল্ড কেয়ার দিয়ে, মোটকা যদি আপনি চান আপনার শহরটা আপনার হবে, আপনার শহরটা আপনার হবে, তাহলে প্লিজ ভোট দেবেন। ভোট দেওয়ার আগে যারা এখনো যারা ভোটার হননি, সময় এখনো আছে, 25 তারিখের মধ্যে প্লিজ ভোটার হয়ে যাবেন। 25 তারিখ থেকে শুরু হচ্ছে আগাম ভোটার, 5 তারিখে ভোট। যারা ভোট দিতে পারবেন না আগাম ভোট, 5 তারিখে অবশ্যই সদল বলে, আমি আবারও বলছি, সবাই ভোট দিয়ে যাই না আমরা, আমাদের ভোট দেওয়ার সংখ্যা খুব কম, 30%, যদিও প্রাইমারিতে আমরা অলমোস্ট 50% ভোট দিয়েছি বলে বলা হচ্ছে। ব্যক্তিগত যে আপনার প্রতিবেশী তাকে সাথে নিয়ে যান, আপনার বৃদ্ধ পিতামাতাকে নিয়ে যান, অসুস্থ বা বিকলাঙ্গ যারা আছে, যারা ডিসেবল, তাদেরকে হেল্প করুন, কারণ এই বিজয়টা খুব জরুরি আমাদের জন্য, খুব জরুরি, যাতে করে এই সময়টা খুব বিরুদ্ধ সময় যে সময় বাস করছি আমরা। আমরা কি দেখছি, প্রতি শহরে ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল গার্ডস পাঠাচ্ছেন, সৈন্য পাঠাচ্ছেন, আমেরিকান সিটিতে সৈন্য, সোলজার্স, সমস্ত গিয়ার নিয়ে তৈরি হচ্ছে, তারা তৈরি। এটা আমরা আশা করি না, আমরা চাই না আমাদের শহরে এই কাণ্ড ঘটুক। কাণ্ড না ঘটার একটাই উপায়, এমন একজন মেয়রকে নির্বাচন করা যে মেয়র স্পষ্ট করে দাঁড়াবে, প্রতিবাদ করবে, তাকে ফেস করবে। That's why please vote for Mamdani, but before that go and register for voting. আমি যেহেতু আপনি গাজা প্রসঙ্গ নিয়ে এসেছেন, আমি সেখানে থাকবো, আপনার কাছে থাকবো। আমরা দুজনের কাছে দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে গাজা এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে। আপনি গাজা এবং ট্রাম্পের কথা উল্লেখ করেছেন, এবং কেন এই যে বিক্ষুব্ধ সময়টি খুবই বাজে সময় পার করছে, শুধু আমরা নয়, পৃথিবী, এবং এর কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছি আমরা বলতে ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওকে, নাও ট্রাম্প বলেছেন তিনি এবার ইউক্রেনে শান্তি আনবেন, সবকিছু বাদ এখন ইউক্রেনে শান্তি আনতে হবে। গাজায় তিনি শান্তি নিয়ে এসেছেন, কিন্তু অনেকে মনে করেন যে গাজায় শান্তি আসলে এখনো খুব একটা বিশ্বাসযোগ্য পর্যায়ে যায়নি, এটি নিয়ে সবারই দুশ্চিন্তা আছে। তো এই যে এখন উনি নতুন করে আরেকটি প্রতিশ্রুতি দিচ্ছেন, এটি কতখানি বিশ্বাসযোগ্য বলে আপনি মনে করেন? হাবি ভাই, আমরা কিন্তু প্যালেস্টাইন প্রশ্নে একাধিকবার আশার দ্বার প্রান্তে পৌঁছে গেছিলাম। জি, আপনার সবার অস্ত্র ট্রিটির কথা মনে আছে, আপনারা দেখেছেন ক্যাম্প ডেভিডে, হোয়াইট হাউসে রাবিন এবং আরাফাতের হ্যান্ডশেক দেখেছেন আপনারা। আমরা ভেবেছিলাম সমস্যার সমাধান হয়ে গেছে। সমস্যার সমাধানের মূল কারণটা কি জানেন? একটাই কারণ, অকুপেশন। একটাই কারণ, ইসরায়েল কখনোই পশ্চিম তীর এবং গাজার উপরে তার নিয়ন্ত্রণ ভার তুলে নেয়নি। যতক্ষণ না আপনি আমার উপরে আপনার নিয়ন্ত্রণ ভার তুলে নিচ্ছেন, আমি তো প্রতিবাদ করবই। গাজা নিয়ে কথা উঠেছে, হামাস নিয়ে কথা উঠেছে। আমার ইউএন সেক্রেটারি জেনারেল কি বলেছেন, গুতেরেস কি বলেছিলেন? উনি বলেছিলেন যে এই ঘটনা তো ভ্যাকুয়াম থেকে ঘটেনি। হামাস যে কাজটা করেছে, অন্যায় কাজ করেছে, সন্ত্রাসী কাজ করেছে, কিন্তু কাজটা তো ভ্যাকুয়াম থেকে হয়নি। এটা মাথায় রাখতে হবে। There is a reason why it happened, এবং সেই রিজনটা কিন্তু এখনো চলে যায়। যেমন ধরা যাক, গাজা শহরের উপরে এখন পর্যন্ত ইসরায়েলের 53% কন্ট্রোল, 53% এলাকার উপরে ইসরায়েল সৈন্যের পূর্ণ নিয়ন্ত্রণ সেখানে আছে। আমি লম্বা ব্যাখ্যা যাব না, আমি হোপফুল তবু একাধিক কারণে। একটা প্রধান কারণ, আমি ট্রাম্প সাহেবকে I'll give him 100%, তিনি এগেইনস্ট ছিলেন বলেই এর সম্পর্ক হয়েছে, এটা 1 নম্বর। 2 নম্বর, আমরা দেখছি আরব দেশগুলি তারা একসাথে যুক্ত হয়েছে, কাতার, টার্কি, ইজিপ্ট, 2 নম্বর। থার্ড হচ্ছে গ্লোবাল এনগেজমেন্ট। একথা আমরা আগেও বলেছি। আমি নেতানিয়াহু সাহেব মাথা নত করতেন না, ট্রাম্প সাহেবের বকা শুনেও তিনি সহজে রাজি হতেন না।
যদি না তিনি দেখতেন যে সারা বিশ্ব থেকে তার দেশ একাকী হয়ে পড়ছে। জাতিসংঘে তিনি ভাষণ দিতে এসছেন, 2/3 হল থেকে বেরিয়ে গেছে তার চোখের সামনে, এবং এটি তো তার দেশের মানুষও দেখছে। ফলে এই তিনটি ফ্যাক্টর একসাথে হওয়ার ফলে গাজা চুক্তি সব করা সম্ভব রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এর পরে কি হবে? ইমিডিয়েট কাজ হচ্ছে কোনটা? হামাসের ডিসআর্মামেন্ট, অস্ত্র সরে নেয়া, তুলে নেয়া। যে প্রশ্নটা এখনো স্পষ্ট তা হচ্ছে যে হামাস অস্ত্র সংবরণ করবে কিনা, করলে কার কাছে করবে, এই প্রশ্ন এখনো আনডিসাইডেড। এক। 2 নম্বর, হামাস চলে গেল, এখন গাজা শাসন করবে কে? বলা হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন টেকনোক্র্যাটিক শাসন ব্যবস্থা করা হবে, যার নেতৃত্বে থাকবে একটা বোর্ড অফ পিস, যদি বলছেন জনাব ট্রাম্প সাহেব, যে পিসে তিনি হবেন চেয়ারম্যান, এবং কোয়াইট লাইকলি টনি ব্লেয়ার, প্রাক্তন ইউকে প্রাইম মিনিস্টার, তার প্রধান নির্বাহী অফিসার হবে। কিন্তু কোথায় সেই টেকনোক্র্যাটিক প্যালেস্টিনিয়ান আমরা জানি না। 2। থার্ড হচ্ছে যে একটা বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী, সেখানে হয়তো ইজিপ্ট আসবে, হয়তো কাতার আসবে, হয়তো সৌদি আরব, আমরা জানি পাকিস্তান অলরেডি আগ্রহ প্রকাশ করেছে, ইন্দোনেশিয়া আগ্রহ প্রকাশ করেছে, একটা বহুজাতিক আন্তর্জাতিক একটা শান্তিরক্ষী বাহিনী সেখানে আসবে। শর্ত হচ্ছে কোথায়? যে এই শান্তিরক্ষী বাহিনী আসবার আগে এটাকে জাতিসংঘের সনদ পেতে হবে, জাতিসংঘের কাছ থেকে ম্যান্ডেট পেতে হবে, তা আমরা এখনো পাইনি আমরা। ফলে অনেক অজানা, অনেক অনেক আনঅ্যান্সার্ড কোয়েশ্চেন রয়ে গেছে। বাট ওভারঅল যেহেতু হামাস আর আগের হামাস নেই, হামাসের সেই পিঠের শির দ্বারা নেই, গায়ে সেই হাতের অস্ত্র নেই, তারা পাল্টা আঘাত করবে বলে আমার মনে হয় না যে হামাস উঠে দাঁড়াবে। পাশাপাশি মাথা রাখবেন যে এই যে হামাসকে বলছি বারবার আমরা, কিন্তু হামাস তো নয়, হেজবুল্লাহ আছে, ইরান আছে, হুতিরা আছে, যারা একসাথে তারা আক্রান্ত হয়েছে কার কাছ থেকে? শুধু ইসরায়েলের কাছে না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এই লড়াইটা ছিল ইসরায়েল প্লাস মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের যৌথ বাহিনীর আক্রমণ, এবং তাদেরকে পাল্টা আক্রমণ করার ক্ষমতা এদের কারণ নেই। ফলে আপনি চান বা না চান, ভালো লাগুক বা না লাগুক, সত্য কথা হচ্ছে যে এটা একটা অসম যুদ্ধ, একটা আনইকুয়াল ওয়ার, এবং এই ওয়ারে কোনোভাবেই আপনি জিতবেন না যদি না বিশ্বমত আপনার সঙ্গে থাকে। এখন বিশ্বমত তৈরি হয়েছে কার পক্ষে? এক, ট্রাম্পের পক্ষে, এবং 2 নম্বর প্যালেস্টিনিয়ানদের রাষ্ট্র ব্যবস্থার পক্ষে। আমি বিশ্বাস যে যদি ট্রাম্প সাহেব এনগেজ থাকেন, ট্রাম্প সাহেব, তার তো আমি জানি তার তো অ্যাটেনশন স্প্যান 15 সেকেন্ডস, ফলে তার পক্ষে দীর্ঘ সময় এনগেজ থাকা পসিবল না। আপনি জানেন আজকে অলরেডি শুরু হয়েছে ইউক্রেন নিয়ে আলোচনা শুরু হয়েছে। ফলে যদি তিনি সরে যান, তিনি যদি ডিসএনগেজ হয়ে পড়েন, তাহলে কিন্তু নেতানিয়াহু যা চায় তাই সে করবে। ফলে ভয়টা একটা আছে আমার, কিন্তু আশাও আছে। জি, ধন্যবাদ আপনাকে। একটি কথা ভালো বলছেন যে বিশ্ব জনমত প্যালেস্টিনিয়ানদের পক্ষে ঘুরে গেছে, এটি একটি যুগান্তকারী ব্যাপার। কারণ আমরা যদি ইতিহাসের দিকে দেখি, 60s, 70s, 80s প্যালেস্টিনিয়ানদেরকে সন্ত্রাসী বলা হতো, বোমা, অথচ দিস ইজ নট ট্রু, দিস ইজ ওয়েস্টার্ন মিডিয়ার কন্ট্রোল। আরেকটি ব্যাপার আমার মনে হয় বিশ্ব জনপদের যেটা বলাই খুবই উচিত, যে পশ্চিমা বিশ্বের বাইরের যে সোশ্যাল মিডিয়া আছে তার একটি বড় ভূমিকা ছিল এখানে, সাচ অ্যাজ টিকটক। তো আমি রাকিবুর রহমান আপনার কাছে যাচ্ছি। হাসান ফেরদৌস, আপনি গাজায় গিয়েছেন, বেরো হয়েছেন, এটার যন্ত্রণা আপনি জানেন। আজকে যে এখনো বলছেন যে 53% গাজার নিয়ন্ত্রণ এখনো, গাজা স্ট্রিপ যেটি গাজা উপত্যকা, তার নিয়ন্ত্রণ এখনো ইসরায়েলি বাহিনীর হাতে। কিন্তু আমরা জানি ওয়েস্ট ব্যাংক এবং গাজা যে সম্পূর্ণ জায়গাটি আছে, এটি এমনভাবে আছে দশকের পর দশক থেকে, এখান থেকে যদি আপনি বের হতে চান, কোথাও ফ্লাইট নিতে চান, আপনাকে যেতে হবে তেল আবিব, এবং সেটি একটি যন্ত্রণাময় ব্যাপার। আপনি সমুদ্র পথে বের হতে পারবেন না কোথেকে, কোনো কারণ এখানে ব্লকেট দিয়ে রেখেছে ইসরায়েলিরা। এটি যুদ্ধের সময় নয়, আগে থেকেই, অনেক দশকের দশ। আপনি রাফা ক্রসিং থেকে বের হবেন, সম্ভব নয়। সো এটির সম্পূর্ণ কন্ট্রোল, হাসান ফেরদৌস আপনি অনেকবার বলেছেন যে ওপেন এয়ার জেল, এটি আসলে কিছু নয়, ওপেন এয়ার জেল। কি ঢুকবে কি বের হবে ওখান থেকে তাও নির্ধারণ করে দিয়েছিল ইসরায়েলি গভর্নমেন্ট। কেউ যদি বিয়ে করতো, তার পোশাক সে অর্ডার করতো বাইরে থেকে, চায়না থেকে বা অন্য কোথাও থেকে, সেটা ঢুকতে পারবে কি পারবে না সেটি পর্যন্ত তারা বলে দিত। অ্যান্ড ইটস ডেমোক্রেটিক, নট রিয়েলি, ইটস ফলস ডেমোক্রেটিক। আপনাকে জুইশ হতে হবে, হোয়াইট হতে হবে প্রথমে টু বি পার্ট অফ দিস ডেমোক্রেটিক গভর্নমেন্ট। এনিওয়ে, আমি যাচ্ছি নাকিবুর রহমান আপনার কাছে।
সবাই যুদ্ধবিরতি নিয়ে কথা বলছেন, ইসরায়েল ফিলিস্তিনের ব্যাপারে, রাষ্ট্র নিয়ে আর এখন কেউ কথা বলছেন না। এটি একটি বড় ব্যাপার আমার চোখে পড়েছে। এই ধারণাটি কি, এটি কি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে যাতে এই ধারণাটি মরে যায়, কেউ কথা না বলুক? এটি একটি ব্যাপার, প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গাজা, ইউক্রেন, এই যে আরেকটি ইউক্রেন নিয়ে এখন নতুন কথা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প, এবং বলছেন যে এইটিও তিনি শেষ করবেন এখন। উনি কি নিজের ভাবমূর্তি, যেটি সবাই জানেন যে ইউএস ইজ সাম্রাজ্যবাদী একটি দেশ, সেইখান থেকে উনি কি শান্তিকামী হতে রূপান্তর করার চেষ্টা করছেন? কিছুক্ষণ আগে হাসান ফেরদৌস বলছেন ওনার কিন্তু অ্যাটেনশন স্প্যান খুবই কম, 10 মিনিট 15 মিনিটের বেশি নয়। তো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যান্ড ওয়াই কেউ কথা বলছেন রাষ্ট্র নিয়ে? এবং আপনি কি মনে করেন এই ইউক্রেনে উনি সফল হবেন? কারণ আমি একটি ব্যাপার দেখেছি পুটিন যখনই ট্রাম্পের সাথে মিট করেন একটি ডিএল ঝুলিয়ে রাখেন তার সামনে, because he knows that he likes deal. তারপর ওই ক্যারেট এন্ড স্টিকের গেম চলতে থাকে, কিন্তু ট্রাম্প সাহেব কিছু পান না সেখান থেকে। it has been a frustration for him. আমি শুনবো আপনার কাছে। সো প্রথমত প্যালেস্টিন স্টেটহুড নিয়ে কেউ কথা বলছে না, এটা ডেফিনেটলি ট্রু, এবং এটার মানে অনেকগুলা কারণ আছে। সবচেয়ে বড় কারণ আমি যেটা মনে করি, এগেন হাসান ফেরদৌস ভাই যেটা বলেছেন, উনি ডেফিনেটলি আই এগ্রি উইথ অল দ্যাট, অ্যান্ড জাস্ট অ্যাডিং অন যে মূলত এটা কিন্তু, এবং উনি যেটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ, যে যারা কম্বাইন্ডলি যুদ্ধ করছিল তারা শুধু ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছিল না, তারা যুদ্ধ করছিল ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে। সো আমেরিকাতে ইসরায়েলের যে আনকন্ডিশনাল সাপোর্ট সেটা কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে ডিমিনিশ হচ্ছে। এই কারণেই মেরিয়ান এডেলসন আমরা দেখেছি যে বারবার কিন্তু ট্রাম্প সেই ক্যানেসেটে মেরিয়ান এডেলসনকে প্রশংসা করছিল, এবং প্রশংসা করছিল না, ধিক্কার করছিল, বোঝা যাচ্ছিল না। একবার তিনি বলেছেন যে মেরিয়ান এডেলসন, ডু ইউ লাভ আমেরিকা মোর অর ইসরায়েল মোর? এটাও কিন্তু মানে আমরা জবাবটা পাইনি। সো এটা ইট মাইট বি এ জোক, কিন্তু কথা হলো যে আমেরিকার রাজনীতিকে কন্ট্রোল করে এপ্যাক, কিন্তু আমরা সেখান থেকে কিছু বিচ্যুতি কিন্তু দেখছি অন বোথ সাইড। শুধু এতদিন ডেমোক্রেটিক পার্টির প্রোগ্রেসিভ ককাসটাই শুধুমাত্র এপ্যাকের পয়সা নিত না, আজকে দেখলাম ফর দ্য ফার্স্ট টাইম কোনো একজন আমেরিকান পলিটিশিয়ান এপ্যাকের পয়সা ফেরত দিলেন। আপনারা জানেন যে সেথ মল্টন, ম্যাসাচুসেটসের কংগ্রেসম্যান, আজকে তিনি চিঠি দিয়ে এপ্যাকের পয়সা ফেরত দিয়েছেন। তারপরে একেবারে মোস্ট র্যাবিড রাইট উইং পলিটিশিয়ান মার্জেরি টেইলর গ্রিন, তিনি মানে she declared war on AIPAC. Her transformation is shocking everybody, by the way. So আমরা কিন্তু একটা মানে ভিজিবল একটা চেঞ্জ দেখছি আমেরিকাতে, এবং এই এপ্যাকের এবং আমেরিকার রাজনীতিবিদদেরকে কন্ট্রোল করার যেই লেভারেজ, এটা যখন ইসরায়েলের কমে যাবে তখনই কিন্তু আমরা সত্যিকার ওই অঞ্চলের মানুষদের মুক্তি এবং যেই রিয়েল শান্তি সেটা কিন্তু আমরা তখন দেখব। তার আগে এটা ডেফিনেটলি এখন যেই শান্তি চুক্তিটা যে জায়গায় আছে, ইটস ইন দা মানে মার্সি অফ ইসরায়েল। ইসরায়েল ইচ্ছা করলে আবার হামলা করতে পারে, কেউ কিন্তু কিছু বলবে না। সো এই জায়গাটাতে ভলনারেবিলিটি থেকে আমরা তখনই বের হয়ে আসতে পারবো যখন আমেরিকার রাজনীতিবিদদের উপরে ইসরায়েলের প্রভাব, এপ্যাকের প্রভাবটা কমবে, এবং এটা আমরা দেখছি কমতে শুরু করেছে, এবং আরব দেশগুলা নিজেদের ক্ষুদ্র স্বার্থ উপেক্ষা করে বিগার পিকচারটা দেখবে, তখনই কিন্তু আমরা শান্তিটা দেখবো। এবং সেকেন্ড কোয়েশ্চেনটা আমি খুব বেশি সময় নেব না, কারণ আপনি সম্ভবত বাংলাদেশের জুলাই সনদ নিয়ে কিছু কথা বলতে চান। So I'll leave some time for that. ইউক্রেন নিয়ে এগেন এগুলো ইউক্রেনে রাশিয়া এবং পুটিন এবং ট্রাম্পের সম্পর্ক নিয়ে অনেক ধরনের থিওরি আছে যে হু কন্ট্রোলস হোম, সো আমি ওদিকে যাব না। বাট আমার একটা প্রেডিকশন যে এই ইউক্রেনের শান্তি আলোচনাটা আগামী বছরের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগ পর্যন্ত হয়তো খুব বেশি ট্র্যাকশন পাবে না, কিন্তু অক্টোবরে তো নোবেল শান্তি পুরস্কারের ঘোষণা আসবে। সো ইউ মাইট সি সাম মুভমেন্ট ইন অগস্ট সো দ্যাট ট্রাম্প ইজ নমিনেটেড ফর নোবেল পিস প্রাইজ। এটা আমার you know he has been crying. আমি একটু অ্যাড করি হাবিব ভাই। জি অন দ্য লাস্ট পয়েন্ট, নকিব ভাই, নরমালি নিয়ম হচ্ছে যে বাই ফেব্রুয়ারি যেটা হয় নমিনেশন ফর নোবেল প্রাইজ,
ফলে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে তাকে কিছু কাজ দেখাতে হবে অন দ্য কোয়েশ্চন অফ প্যালেস্টাইন স্টেটহুড। খুব জরুরি ব্যাপার হচ্ছে যে প্যালেস্টাইনদের মধ্যে ঐক্য। এই যে হামাস বনাম ফাতা, হামাস বনাম পিএ, এটাকে জিয়ে রেখেছিল নেতানিয়াহু। সে কিন্তু প্রতি মাসে কাতার থেকে ব্যাগ ভর্তি টাকা, ক্যাশ টাকা ট্রান্সফার করতে হামাসকে। উদ্দেশ্যটা কি? কারণ হামাসের সঙ্গে লড়াই ছিল পিএ, যাতে করে পিএ কে দুর্বল করা যায় সেজন্য সে হামাসকে প্রপ আপ করেছিল। হামাসকে সে স্ট্রঙ্গার করেছে পিএ কে দুর্বল করবার জন্য, যাতে করে ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা পুরনো সেই ব্রিটিশ পলিসি ধরে রাখবার জন্য। ফলে খুব জরুরি হচ্ছে হামাসের এবং পিএ পুনর্মিলন। জি দর্শক, আপনারা যারা পিএ শুনছেন, ইটস প্যালেস্টাইনিয়ান অথরিটি, মাহমুদ আব্বাসের নেতৃত্বে। এটি আরেকটি ফ্র্যাকশন, ইউজলেস, ইটস আ ল্যাব ডগ। সো ফ্র্যাকশন নয়, পিএ হচ্ছে একমাত্র লিগ্যাল অথরিটি। আই মিন আন্তর্জাতিকভাবে। ইয়েস, কারেক্ট। ওকে, আমি আপনার কাছে থাকবো। আমরা এখন একটু বাংলাদেশ প্রসঙ্গে যাব। হাসান ফেরদৌস, আপনি একজন সাংবাদিক এবং আপনি লেখক, গবেষক তো বটেই। সেটি আপনার চোখে এই যে জুলাই সনদ, এই যে এখন আজকে স্বাক্ষরিত হয়ে গেল, বড় বড় সব কয়টি দলই স্বাক্ষর করেছে এবং এনসিপি করেনি। কিছু ঝামেলাও হয়েছে, জুলাই যোদ্ধা যারা আছেন তাদের দাবি নিয়েও সেখানে হাজির হয়েছিলেন। আমি আপনার কাছে যেটি জানতে চাবো, এই জুলাই সনদে আছে কি, কেন এটি গুরুত্বপূর্ণ এবং সমস্যাটি কোথায়? হাবিব ভাই, আমাদের ইতিহাসে এই প্রথম দেখতে পাচ্ছি আমরা দেশের প্রায় প্রতিটি প্রধান রাজনৈতিক দল, প্রতিটি প্রধান ডান বাম ইসলামিক নন ইসলামিক সবাই একসাথে এক কাতারে পাশাপাশি দাঁড়িয়ে ডকুমেন্ট স্বাক্ষর করছে। কি বলছে? যে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। আমি তরুণরা, বৃদ্ধরা, নারীরা, পুরুষ সবাই। এই যে একটা অবিশ্বাস্য ব্যাপার, একটা জিনিস অ্যালোন আমাদেরকে ইন্সপায়ার করা উচিত আমাদের। খুব আনফর্চুনেট যে সবাই স্বাক্ষর করেনি, আলটিমেটলি করবে। আমরা দেখতে পেয়েছি আমরা যে শেষ মুহূর্তে কিছু পরিবর্তনের পরে বামপন্থী দলগুলি, 5টা বামপন্থী দল স্বাক্ষর করেছে এবং এনসিপিও স্বাক্ষর করে বলে জানিয়েছে। ফলে ইটস এ ভেরি গুড বিগিনিং। এর মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হচ্ছে একটা কমিটমেন্ট তোমার কাছ থেকে। তুমি নতুন বাংলাদেশ গড়ার ব্যাপারে সম্মত হচ্ছে। এই হচ্ছে আমার একটা ডকুমেন্ট। প্রশ্ন হচ্ছে ডকুমেন্টের আইনি জোর কতটুকু, তা নিয়ে এখন তর্ক চলছে। এই ডকুমেন্টটা কতটুকু শাসনতান্ত্রিক, কতটুকু আইনসম্মত, গণভোট হবে, কবে হবে, এই নিয়ে তর্ক চলছে। কিন্তু হবে। মাথায় রাখতে হবে যে সবচেয়ে বড় শক্তি হচ্ছে কোনটা? জনগণের সমর্থন। এই যে এতগুলি দল, 30টা দল, 33টা দল একসাথে যুক্ত হলো, এরা কারা? দল মানে তো দেশের মানুষ। বিএনপি মনে করা যাক, জামাত মনে করা যাক, এনসিপি মনে করা যাক, আমাদের ভয়েসকে তারা রিপ্রেজেন্ট করে। এবং যারা স্বাক্ষর করছে তারা পাবলিকলি, ওপেনলি আমাদের কমিট করছে যে আমরা এই পরিবর্তনগুলি আমরা মানব। কি পরিবর্তন? আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। আমাদের প্রাতিষ্ঠানিক পরিবর্তন করব আমরা। যেমন 2 টার্মের হতে হবে প্রাইম মিনিস্টারকে, প্রাইম মিনিস্টারের ক্ষমতা কমিয়ে আনবো আমরা, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স দেবো আমরা অ্যান্টি কারাপশনের মতো বডিকে আমরা ফুল ইন্ডিপেন্ডেন্স দেবো। এই জাতীয় বেসিক শাসনতান্ত্রিক রিফর্ম আমরা করব। যদি এই রিফর্মগুলির 20% আমরা ক্যারি আউট করতে পারি, আমি বলছি আপনাকে সিরিয়াসলি, ইভেন 20% যদি ক্যারি আউট করতে পারি, আমরা নতুন বাংলাদেশ গড়ার একটা প্রথম সোপান আমরা তৈরি করব। বলা আছে যে আগামী 2 বছরের মধ্যে, কমিটমেন্টটা কি, আগামী 2 বছরের মধ্যে আমরা এই সংস্কারগুলি ক্যারি আউট করব। আগামী সরকার যারা গঠন করবে, সে বিএনপি হোক, জামাত হোক বা এনসিপি হোক বা অন্য যে কোনো দলই হোক না কেন, তাদের সবার কমিটমেন্ট আগামী 2 বছরের মধ্যে আমরা বেসিক সংস্কারগুলি ইমপ্লিমেন্ট করব। জি। ফলে অবভিয়াসলি আমি এক্সট্রিমলি এক্সাইটেড যে নতুন একটা বাংলাদেশ হতে যাচ্ছে। জি। কিন্তু শর্তটা কি জানেন? আপনার আমার প্রত্যেকের এনগেজ থাকা, যেন আমরা কোনোভাবেই আমাদের গার্ডটাকে লোয়ার না করি। And go back to the fascism or
যেখানে মানুষের মানে ভোট অধিকার থাকবে না, তার কথা বলার সুযোগ থাকবে না, ওই অবস্থায় ফেরত যেতে হবে না। আমি শুধুমাত্র আওয়ামী লীগের কথা বলছি না, আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবার কথা বলছি। ইট হ্যাজ বিন ডকুমেন্টেড, এটি নতুন কিছু নয়। নাকিবুর রহমান, আপনার কাছে যাওয়ার আগে আমি দর্শকদের কাছে কিছু তথ্য তুলে ধরতে চাই। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারের কথা আমরা শুনছি, প্রায় 8 মাস ধরে 3টি ধাপে রাজনৈতিক দল বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে বিভিন্নভাবে এই জুলাই সনদ, জাতীয় সনদ 2025-এ তৈরি করা হয় এবং সেখানে স্বাক্ষর করে ফেলেছেন আজ সবাই, এনসিপি ছাড়া বাকি বৃহৎ দল বাসদ, জাসদ, এই সমস্ত কয়েকটি তারা স্বাক্ষর করেনি। গত বছর অগাস্টে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। প্রথম ধাপে গঠন করা হয় 6টি সংস্কার কমিশন, যার অন্তর্ভুক্ত ছিল সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও বিচার বিভাগ সংস্কার কমিশন। সংস্কারের এই প্রস্তাবগুলি নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করা হয়েছিল তখন জাতীয় ঐক্যমত কমিশন করেছিলেন। প্রথম পর্বে 33টি ও দ্বিতীয় পর্বে আমার মনে হয় 48টি বা 84টি দুঃখিত, এই দুটি পর্বের বিভিন্ন সংস্কারের তারা ঐক্যমতে আসেন এবং সিদ্ধান্ত নেন, যেটি স্বাক্ষরিত হয়েছে আজ। নাকিবুর রহমান, আপনার কাছে দুটি প্রশ্ন। আপনি একটি হচ্ছে আপনার মতামতটা একটু জানাবেন, কিন্তু আরেকটি প্রশ্ন আছে। বাংলাদেশে গুমের বিচার শুরু হয়েছে, গুম এবং হত্যার বিচার। 15 জন সামরিক অফিসার, আমি শুনেছি জেনারেল হতে পারেন, তাদেরকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী ঘটনা। আপনি এবং আপনার পরিবার একটি তার ভিকটিম। এইটি আপনি কিভাবে দেখেন এবং এটি কেন এত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য বা একটি গণতান্ত্রিক দেশের জন্য? It's a loaded question. So প্রথমটা দিয়ে শুরু করি। আমি হাসান ফেরদৌস ভাইয়ের সাথে আবার এগ্রি করি। সো আজকে খুব ভালো দিন যাচ্ছে, আমি হাসান ফেরদৌস ভাইয়ের সাথে ডিসএগ্রিমেন্ট করার জায়গা খুঁজে পাচ্ছি না। I'm not sure it's a good thing or a bad thing, but it's okay. It's a good thing for all of us. এবং আজকের দিনটাও আমি মনে করি যে আমাদের জাতি হিসেবে গর্ব করার মতো একটা জায়গা, যে এত রকম পোলারাইজেশন, এত রকম বিভক্তি, তারপরও দল মত নির্বিশেষে সবাই মিলে একটা ডকুমেন্টে সিগনেচার করা। যদিও অনেকেই বলবেন যে এটা সিম্বলিক, বাট সিম্বলিজম ম্যাটার্স। আমাদের ছেলে মেয়েরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের জন্য কমেন্সমেন্ট একটা সিম্বলিক জিনিস, কিন্তু দে লুক ফরওয়ার্ড টু ইট। কেউ যদি ডিগ্রিটা নিতে কমেন্সমেন্টে না যায়, তার অর্থ এই না যে সে ডিগ্রিটা পাবে না, কিন্তু তারপরও সারাদিন ধরে সাজে মানুষজন রেডি হয়, বাবা মা ফ্যামিলির মেম্বারদেরকে নিয়ে কমেন্সমেন্টে যায়। বিয়ে শাদীর মধ্যেও কিন্তু একটা সিম্বলিজমের ব্যাপার আছে। মূল কাজটা হলো আক্ট, যেখানে একজন ধর্মীয় ব্যক্তি তাদের গার্ডিয়ানদের উপস্থিতিতে একটা ডকুমেন্টে স্বাক্ষর করে, সিভিল কোর্টে রেজিস্ট্রেশন হয়, এটাই কিন্তু মূল বিষয়। কিন্তু রিসেপশন যেটা হয়, এটা মূলত সিম্বলিক, কিন্তু স্টিল মানুষ প্রচুর এনার্জি ব্যয় করে, কারণ সিম্বলিজম ম্যাটার্স। শুধু এই কারণে আজকের এই যে স্বাক্ষর, যে জুলাই সনদে স্বাক্ষর, এটা ইটস এ ভেরি সিগনিফিকেন্ট ম্যাটার, যদিও এটা সিম্বলিক। এবং আপনি যেটা বললেন যে একটা দীর্ঘ সময় ধরে 30টা দল, এবং এখানে ডান বাম, ইসলামিক, নন ইসলামিক, মার্কসিস্ট, সবাই মিলে একসাথে খুব সুন্দর একটা কি বলা যায় যে কর্ডিয়াল এনভায়রনমেন্টে তারা কিন্তু আলোচনা করেছে, দ্বিমত করেছে বিভিন্ন বিষয়ে, আবার হাসি ঠাট্টাও করেছে। এই যে কমরেডারিটা আমরা দেখেছি, এটা বাংলাদেশের ইতিহাসে এবং রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন করবে। যদিও আনফরচুনেট একটা পার্ট হলো যে এনসিপি এবং আর 5টা দল, সিপিবি, বাসদ, মার্কসিস্ট এবং জাসদ, এই 5টা দল স্বাক্ষর করে নাই। সো এটা অলমোস্ট কমেন্সমেন্ট মিস করার মতো, যে তারা স্বাক্ষর করে নাই। হোপফুলি এখনো স্বাক্ষর করার সময় চলে যায়নি। এন্ড দেন এগেন, এই ডকুমেন্টটা কি পারফেক্ট? না, পারফেক্ট না, কোনো কিছুই পারফেক্ট হবে না। আমি যা চাই সবসময় সেটা আমি পাবো না, কিন্তু আমি যেটা চাই ওটা না হলে আমি অন্য কোনো কিছু হতে দেব না। আই উইল বার্ন ডাউন দ্য হাউস। এটা যদি হয় তাহলে তো উই উইল নট গো এনিওয়্যার। একটা নেগোসিয়েশনের মূল বিষয়টাই হলো যে আপনি যে জায়গায় আছেন এবং যেই জায়গাতে আপনি যাবেন, ইট উইল বি টোটালি ডিফারেন্ট। সবাই everybody tries to find a middle ground, এবং এই জুলাই চার্টারে বিএনপি অনেকগুলা জায়গাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাই না?
তা তো হতেই পারে, ভিন্ন মত। এটার মানে এই না যে তারা সবকিছুতে এগ্রি করছে, সবকিছুতে ডিসএগ্রি করছে, না, কিছু কিছু যে জায়গায় ডিসএগ্রিমেন্ট থাকবে। এবং ডেফিনেটলি এটা কোনো লিগ্যাল ডকুমেন্ট না, এটাকে লিগ্যাল ফ্রেমওয়ার্কে দেওয়ার জন্য গণভোটের প্রতিশ্রুতি দিয়েছে সরকার, এবং সেই গণভোটটা কবে হবে, নির্বাচনের দিন না নির্বাচনের আগে, এগুলো নিয়ে কথা হবে। সো সব বিষয়ে সবাই একমত হব না, কিন্তু এই মিডল গ্রাউন্ডে যাওয়ার যে চেষ্টা সেটা আজকে সম্পন্ন হয়েছে, এবং বাংলাদেশ নির্বাচনের পথে এক ধাপ এগিয়ে গিয়েছে। এবং অনেকগুলো সুন্দর সুন্দর বিষয় কিন্তু এখানে আছে যেটা আমরা কখনোই কল্পনা করিনি হয়তো থাকবে। যে প্রধানমন্ত্রীর টার্ম লিমিট করা, প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, এটা নিয়ে যদিও বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। তারপরে উচ্চ কক্ষ গঠন এবং উচ্চ কক্ষে পিআর এর প্রপোজাল, পিআর পদ্ধতিতে। তারপরে ডেপুটি স্পিকার থাকবে বিরোধী দল থেকে। তারপরে জাতীয় সংসদের 5% আসনে নারীদের মনোনয়ন দেওয়া নির্বাচনের ক্ষেত্রে। তারপরে নির্বাচন কমিশন নিয়োগের বিধান সংবিধান সংযুক্ত করা। মানে অনেক কিছু আছে যেটা হয়তো এই স্বল্প সময়ে আমাদের আলোচনা করা সম্ভব নয়, কিন্তু মানে আমি যেটা বলছি যে এটা আমাদের জন্য ডেফিনেটলি ইটস এ স্টেপ ফরওয়ার্ড। আমাদের পিছনে যাওয়ার সুযোগ নেই। লাস্ট আপনি যে কোশ্চেনটা করেছেন ওটা দিয়ে শেষ করছি, যে 25 জন ব্যক্তিকে অভিযুক্ত করে গুম কমিশন যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতে আন্তর্জাতিক আদালত, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, তারা একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে। সো এখানে বলে রাখা ভালো যে এই 25 জনের মধ্যে 15 জন হলো সাবেক সামরিক কর্মকর্তা, এদের মধ্যে 4 জন সাবেক ডিজিএফআই এর ডাইরেক্টর ছিলেন। এরা সবাই পলাতক, এদেরকে ধরার মনে হয় না কোনো অবস্থা আছে। শোনা যাচ্ছে এদের মধ্যে কয়েকজন বাংলাদেশে আছেন, এবং বাকি 10 জন হলো এখনো অ্যাক্টিভ আর্মি অফিসিয়াল। এদের মধ্যে 2 জন মেজর জেনারেল, এর মধ্যে একজন মেজর জেনারেল কবির, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং বিভিন্ন রিপোর্ট বলছে যে তিনি তামাবিল দিয়ে বর্ডার পার হয়ে তিনি ভারতে চলে গিয়েছেন। বাকি 9 জনকে গভর্নমেন্ট একটা বিল্ডিংকে, সেনাবাহিনীর কন্ট্রোলের ভিতরেই একটা বিল্ডিংকে সাবজেল হিসেবে ডিক্লেয়ার করে সেখানে তাদেরকে নজরবন্দি গ্রেফতারের মতোই করে রেখেছে। সো এখানে যেটা আমি বলবো, আপনি যেটা বললেন যে এই অ্যারেস্ট ওয়ারেন্টটা আনা হয়েছে মূলত মীর আহমেদ বিন কাসেম, যে আমার ছোট ভাইয়ের মতোই, গুম হওয়ার অল্প কিছুদিন আগেও সে আমেরিকাতে এসেছিল। তাকে নিয়ে আমি টম ল্যান্টাস হিউম্যান রাইটস কমিশনে গিয়েছিলাম, এবং আরো অনেক জায়গায় গিয়েছি। এবং তারপরে ব্রিগেডিয়ার জেনারেল আমান আল আজমি, তিনি আমার চেয়ে বয়সে বেশ বড়, প্রায় 20 বছরের বড়, যার কারণে তার সাথে আমার ওইরকম, আমি ক্লোজ না, কিন্তু স্টিল তাকে বড় ভাইয়ের মতোই দেখতাম ছোটবেলা থেকে। সো দিস ইজ ভেরি পার্সোনাল টু মি অ্যাজ ওয়েল, যে তাদেরকে গুম করার যে ঘটনা, এটা কোনো স্বাভাবিক ঘটনা না। তারা যদি কোনো অপরাধ করে থাকে তাদের বিচার করবে, তাদেরকে গ্রেফতার করবে, তাদের পরিবার জানবে যে তারা বেঁচে আছে না মারা গিয়েছে। কিন্তু যেইভাবে তাদেরকে গুম করা হয়েছে, ইভেন বাথরুমে যাওয়ার জন্য মীর আহমেদ বিন কাসেমকে দরজা নক করতে হতো, এবং দরজা নক করে আবার 10 মিনিট তাকে ওয়েট করতে হতো, যদি না আসে এর আগে যদি দরজা করা নক করতো তাহলে পরে আবার তারা এসে তার উপর নির্যাতন করতো, এবং অনেক সময় তার কাপড় চোপড় নষ্ট হয়ে গিয়েছে। এই যে নির্মম অবস্থা, যে একটা লোককে কবরের মতো জায়গায় বন্দি করে রাখা হয়েছে, সেখানে তার বাথরুমে যাওয়ার স্বাধীনতা ছিল না, তার চোখ বন্ধ করে রাখা হতো, যে তার চোখে ছানি পড়ে গিয়েছিল। 32 বছরের একটা ছেলে, সে গুম হয়েছিল, যখন বের হলো তার প্রাইম টাইম জীবনে চলে গিয়েছে, সে অসুস্থ অবস্থায়, তার পুরো ব্লাড সার্কুলেশনটা পয়জনাস হয়ে গিয়েছিল, চোখে ছানি পড়েছে, স্পন্ডেলোসিস থেকে শুরু করে সব ধরনের অসুস্থতা তাকে পেয়ে বসেছে। ইটস নট এ সিম্পল ম্যাটার। মানে গত সরকার যতগুলা জঘন্য কাজ করেছে, এই গুমগুলা, এবং এটা শুধু মীর আহমেদ বিন কাসেম এবং ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি না, এটা অনেক ব্যক্তি, এবং এটা শেখ হাসিনার পক্ষে একা করা সম্ভব হয়নি। অতি উৎসাহী কিছু সামরিক কর্মকর্তা এখানে জড়িত ছিলেন। বাট এট দ্য সেম টাইম আমি এটাও আনইকুইভোক্যালি বলবো যে নিরপরাধ কোনো ব্যক্তি যেন শাস্তি না পায়। সুতরাং এই বিচার হতে হবে ট্রান্সপারেন্ট, এবং বিচার হতে হবে শুধুমাত্র ভিকটিমদের জন্য না, যাদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে তাদেরকেও পুরাপুরি তারা যেন নিজেদেরকে ডিফেন্ড করতে পারে, এই সুযোগটাও করে দিতে হবে, যেন বিচারের নামে কোনো প্রহসন না হয়। ধন্যবাদ। আমি এটাকে পজিটিভ একটা উদ্যোগ হিসেবে দেখি, এবং এখানে আমি মিলিটারি ইন্ডিভিজুয়ালদেরকেও তারা ধৈর্য ধারণ করেছেন, যদিও দেয়ার ওয়ার সাম ডিসস্যাটিসফ্যাকশন, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এই ব্যক্তিরা যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারা যদি নিরাপরাধ হন, ডেফিনেটলি দে উইল বি অ্যাকুইটেড, এবং তারা ছাড়া পেয়ে যাবেন।
কিন্তু তার আগ পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। জি, দু একজন ব্যক্তির অপরাধের কারণে পুরো বাহিনীকে আমরা ভেরিফাই করতে পারবো না। ওকে, মিলিটারি ইজ দ্য ভ্যানগার্ড অফ আওয়ার কান্ট্রি, সো তাদের প্রতি আমাদের যেন বিশ্বাস আস্থা সরে না যায়। জি, Military as an institution, we have tremendous respect for them. So in order to clear their name, their rogue officers needs to be punished. ধন্যবাদ। হাসান ফেরদৌস, আপনার কাছে খুব অল্প সময় থাকবে, আপনি যদি কোনো মন্তব্য করতে চান এই ব্যাপারটির উপর। আমি বলবো যে বিশেষ কথা যেটা বললেন নকি ভাই, সেখান থেকে বলছি আমি যে একটা ভয় কিন্তু আছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, বলছি এটাকে আমরা, শান্তি রক্ষার ক্ষেত্রে, এবং তাকে যদি বিভক্ত করা হয় এবং বাইরে থেকে উস্কানি দেওয়া হয়, তার ফলটা কিন্তু ভালো হবে না। আপনারা দেখেছেন বিগত সরকারের প্রধান ভারতে বসে কিভাবে সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে, ভারতীয় মিডিয়া কিভাবে উস্কানি দিচ্ছে। আমি গতকাল শুনেছি ভারতীয় মিডিয়া বলছে, এবং খুব সিগনিফিক্যান্ট পলিটিক্যাল ফিগার্স তারা বলছে, যে আমরা কি এই কারণে বাংলাদেশ স্বাধীনতা দিয়েছিলাম। তারা দাবি করছে যে আমাদের ইন্ডিপেন্ডেন্স একটা গিফট ফ্রম ইন্ডিয়া, এবং ওরা বলছে যে আমরা কি এই জন্য দিয়েছিলাম যে পাকিস্তান এসে, কারণ পাকিস্তানি জেনারেলরা অ্যাপারেন্টলি বাংলাদেশ ভিজিট করেছে, পাকিস্তানি জেনারেলরা ভিজিট করছে, বাংলাদেশে ইসলামিক উত্থান ঘটছে, এই কারণেই কি আমরা দেশ স্বাধীন করেছিলাম বাংলাদেশকে। এবং একইভাবে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে ব্যবহার করার চেষ্টা করছে যাতে করে দেশের ভেতর থেকে একটা নতুন অভ্যুত্থান ঘটে। খুব সাবধান থাকতে হবে আমাদেরকে, যাতে করে আমরা কাউকে সুযোগ না দেই। মাথা রাখতে হবে যে নির্বাচন সামনে আসছে, নির্বাচন ভণ্ডুল করবার জন্য অনেকে তৈরি হয়ে আছে। কেন? ভেরি সিম্পল রিজন, তাদের চোখে এই সরকারটা অবৈধ সরকার, হাসিনার চোখে তো বটেই, অনেকের চোখে, ভারতের চোখে অবৈধ সরকার। যেই মুহূর্তে নির্বাচন হয়ে যাবে, যেই মুহূর্তে নির্বাচন একটা ম্যান্ডেট দেবে আগামী সরকারকে, কারণ সুযোগ থাকবে না অবৈধ বলার। দ্যাটস ওয়াই আমাদেরকে এক্সট্রিমলি কেয়ারফুল থাকতে হবে, যাতে করে কাউকে সামান্য মাত্র প্রভোগ না করা হয়। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছেন, আশা করি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।